কলকাতার লাটুবাবু ছাটুবাবুদের বংশধর তাঁরা। জমিদারি প্রথা বজায় রেখেই দক্ষিণ ২৪ পরগনার ফলতার মালা মহিরামপুর গ্রামে সম্পত্তি বিস্তার করেছিলেন জমিদার বিহারীলাল দেব সরকার। ফলতা সহ বিভিন্ন জায়গায় ধান চালের ব্যবসা করে ফুলে ফেঁপে উঠেছিল জমিদারের ব্যবসা। পরবর্তীকালে বিহারীলাল দেব সরকারের পুত্র কালীকৃষ্ণ দেব সরকার ১১৫২ সালে এই দেব সরকার পরিবারেই শুরু করেছিলেন মা দুর্গার আরাধনা। আর তখন থেকেই এই সুবিশাল জমিদার বাড়ির দুর্গা দালানে হয়ে আসছে দুর্গাপূজা। এই বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে বিহারীলাল দেব সরকার। তিনি এখানে এসেছিলেন ব্যবসা সূত্রে এবং এখানকার একটি মেয়েকে, নাগবংশের একটি মেয়েকে তিনি বিয়ে করেন। তারপরেই এই বংশের উত্থান এবং এই বিহারীলালেরই এক পুত্র বা উত্তর পুরুষ কালীকৃষ্ণ দেব সরকার এই দুর্গাপুজোটা প্রতিষ্ঠা করেন। আমাদের তো পুজোর প্রথম থেকেই কাজের প্রথম হচ্ছে নাড়ু করা, মানে সেই নারকেল ছাড়িয়ে সব নাড়ু করা, সমস্ত বাড়ির সমস্ত মেয়েরা নিয়ে গিয়ে সেই নাড়ুকে লোকও রাখতে হয়। হ্যাঁ, সেই নাড়ু মানে এত নাড়ু এবং বড় বড় মুন্ডি হবে, সেই মুন্ডি তৈরি করা। তারপরে তো ছেলে কাজের লোক থাকে, তারপরে সমস্ত নৈবেদ্য তৈরি করা। তবে সময়ের সাথে সাথে এই সুবিশাল জমিদার বাড়ি এখন ভগ্নপ্রায় দশা। আগাছায় ঢেকেছে বিভিন্ন জায়গা, ইটের থেকে একটু একটু করে খসে পড়েছে চুন সুরকির গাঁথুনি। পরিবারের নবীন প্রজন্মের সদস্যদের উদ্যোগে জমিদার বাড়ির বিভিন্ন জায়গা নতুন করে তৈরি করা হচ্ছে। এবছর তাদের পূজা ২৮০তম বর্ষে পদার্পণ করল। সারাদিন কেটে যায়। সকালবেলা ভোরবেলা স্নান করে আমরা সবাই মিলে ফল কাটা, মায়েরা বৌদিরা সবাই ফল কাটে এবং তার সাথে সাথে আমরা নৈবেদ্য গোছানো, চন্দন বাটা, সব কিছু পুজোর সব কাজকর্ম করার পরে, পুজো শুরু হওয়ার পরে দেখতে দেখতে তো অঞ্জলি, পাঁঠা বলি, আরতি সব হয়ে যায়। তারপর সারাদিনটা যে ওই যে মজার মধ্যে আনন্দ করে কেটে যায় সেটাই বুঝতে পারি না। এবং সবাই চেষ্টা করি, মানে আমাদের জেনারেশনের প্রত্যেকটা ভাই বোনরা সবাই চেষ্টা করি ষষ্ঠীর মধ্যে বাড়িতে চলে আসার, কারণ ষষ্ঠী থেকেই বাড়িতে পুজো শুরু। সরকার ইংরেজদের দেওয়া উপাধি তাঁদের, আর তখন থেকেই এই জমিদার পরিবারের নাম হয় দেব সরকার পরিবার। নিয়ম মেনে একচালার কাঠামোই পূজিত হয় মা দুর্গা। জমিদার বাড়ির পূজাকে কেন্দ্র করে রয়েছে একাধিক অলৌকিক কাহিনী। কথিত রয়েছে মা দুর্গা নাকি এই দেব সরকার পরিবারেই মাংস ও মন্ডা খেতে এসেছিলেন, আর সেই থেকেই এই পূজাকে কেন্দ্র করে প্রচলিত রয়েছে ছাগ বলি প্রথা। সময়ের সাথে সাথে পরিবর্তন হয়েছে একাধিক নিয়মকানুন, তবে রীতি মেনে এখনো পর্যন্ত এই জমিদার বাড়িতে হয় পুজো। একটা সময় এই পুজোকে কেন্দ্র করে বিশাল বিশাল থালায় হতো ৯ মণ চালের নৈবেদ্য। দূর দূরান্তের বহু প্রজা থেকে শুরু করে আশপাশের বহু গ্রামের মানুষজনই এই দেব সরকার পরিবারে তখন পুজোর সময় ভিড় জমাত। আর ৯ মণ চালের নৈবেদ্য না হলেও নিয়ম মেনে এখনো পর্যন্ত সেই নৈবেদ্য দেওয়া হয় মায়ের সামনে। মায়ের বোধন থেকে শুরু করে দশমী পর্যন্ত সমস্ত কাজই বাড়ির মহিলারাই সামলান। এর পুজোর সাথে আমাদের একটা রক্তের আত্মিক সব সম্পর্ক সব জড়িয়ে রয়েছে। তখন যে পুজো শুনেছেন এটা তো মানে জমিদার বাড়ির পুজো, এখন তো সেই জমিদার নেই। হ্যাঁ, মামাদের মুখে গল্প শুনেছি, মানে চালের পরিমাণটা অনেকটা পরিমাণে হতো, কিন্তু সেই পরিমাণে আর হয় না অতটা, কিন্তু মামারা তাদের মানে যতটুকু মানে পারিবারিক ঐতিহ্যটাকে বজায় রাখার জন্য যতটুকু করার তারা মানে বড়রা চেষ্টা করেন। জমিদারের জমিদারিত্ব এখন আর নেই, তবে চিরাচরিত প্রথা মেনে স্বমহিমায় এবছর ২৮০ বছরে দেব সরকার পরিবারে পূজিত হতে চলেছেন মা দুর্গা। এক এক বনেদি বাড়িতে মা দুর্গা আসেন এক এক নিয়ম অনুযায়ী। কোনো বাড়িতে মা আসেন সাজতে, আবার কোনো বাড়িতে মা নাকি আসেন যাত্রা শুনতে। ঠিক তেমনি ফলতার এই দেব সরকার পরিবারে মা আসেন নাকি পাঁঠার মাংস খেতে। সেই ২৮০ বছর আগে থেকেই এই ফলতার দেব সরকার পরিবারের পুজোয় কথিত রয়েছে পাঁঠা বলি। সেখানে নাকি ফলতার এই দেব সরকার পরিবারে বলি প্রথা বন্ধ করলেই নেমে আসে ঘোর বিপদ। আর তাই পুজোর ৪টে দিনই এই দেব সরকার পরিবারে চলে পাঁঠা বলি, আর সেই পাঁঠার মাংস নরনারায়ণ সেবা হয় গোটা পরিবারের মধ্যে।
কথিত রয়েছে এই ফলতার দেব সরকার পরিবারে একটা সময় পূজাকে কেন্দ্র করে চারণকবি মুকুন্দ দাসও নাকি পালাগান করে গেছেন, কিন্তু সেসব অতীত। সেই অতীতকে এখন বাঁচিয়ে রেখেছে বর্তমান প্রজন্মের যারা রয়েছে, তারা এখনও পর্যন্ত সেই নিয়ম ধরে রাখার চেষ্টা করছে। ফলতা থেকে অরিজিৎ মণ্ডল, NKTV বাংলা।